মুয়া, মুয়া, মুয়া। আপু আপনি এটা কি করলেন? কলেজের সবার সামনে আমাকে লিপ কিস করলেন, এখন আমাকে তো সবাই ধরে পিটাবে। কেউ কিছু করবে না। তোকে যদি কেউ কিছু বলে তাহলে আমার নামটা বলে দিবি। আর শোন, এই কলেজে তুই তো নতুন এসেছিস, তাই না? হুম, নতুন এসেছি। তবে আপু, আপনি এটা ঠিক করলেন না। আমার মতো এত গোলুমুলু ছেলেকে পেয়ে আমার ঠোঁটে লিপ কিস করেছেন। আমি কিন্তু বাসায় গিয়ে আম্মাকে বলে দিব। ও লে 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 লে, পিচ্চি পোলাও তো দেখি ভয় পাইছে আমাকে। ভয় পায় না, তোমার ভবিষ্যৎ বউ কিন্তু আমি হব। হ্যাঁ, তোমার মতো লুচ্চা মেয়েকে আমি বিয়ে করব না। কে জানে তুমি আরো কত ছেলেকে চুমু দিয়েছ এইভাবে। তবে রে, আমার মুখে মুখে না করা, তোকে তো আজকে আমি মেরে বালি চাপা দিয়ে দিব। দাঁড়া তুই এখানে। এই বলে পিয়া মেঘকে দিল এক দৌড়ানি। এইদিকে মেঘ পিয়ার দৌড়ানি খেয়ে চলে আসলো তার ক্লাসে। রুমের ভিতর প্রবেশ করেই হাঁপাতে লাগলো মেঘ। তাকে এইভাবে হাঁপাতে দেখে তার বন্ধু ইমন বলতে লাগলো, কি রে মেঘ, এইভাবে হাঁপাচ্ছিস কেন তুই? কলেজের ভিতরে কি তোকে কেউ দৌড়ানি দিয়েছে নাকি? আর বলিস না, কলেজ গেট দিয়ে প্রবেশ করার সময় একজন সিনিয়র আপু আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। একটা গাছের পিছনে পড়ে আমার ঠোঁটের কি অবস্থা করেছে। অ্যাঁ শালা, তোকে যে ল্যাংটা করে ঘুরাই নাই, এটাই ভালো কথা। চুপচাপ বসে থাকে এখানে। তবে তোকে যেই কিস করুক না কেন, আশা করি মেয়েটা সত্যিই সুন্দরী হবে। মেয়েটা একটা ডাইনি, আবার তুই বলতেছিস মেয়েটা সুন্দর হবে? কলেজে আসতে না আসতে আমার ঠোঁটের এই অবস্থা করেছে। পরে এইখানে থাকলে কি জানি কি করে আমাকে। ভাই, তুই চুপচাপ বসে থাক, স্যার আসবে ক্লাসে এখন। এই বলে ইমন আর মেঘ চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর শ্যামল স্যার আসলো। সবাই তাকে দেখে সালাম দিয়ে আবার সিটে বসে পড়ল। বেশ কিছুক্ষণ ক্লাস করিয়ে শ্যামল স্যার চলে গেল। এদিকে মেঘ আর বসে না থেকে চলে আসলো বাহিরে। ঘুরে ঘুরে পুরো কলেজটা দেখতেছে। এমন সময় পিছন থেকে কে যেন তাকে ডাকতে লাগলো। পিছন ফিরতে দেখতে পেল পিয়া তাকে ডাকতেছে। পিয়াকে দেখে আকাশ দিল ভোদর, এক দৌড়ে চলে গেল কলেজের বাহিরে। এদিকে পিয়া তো পুরাই অবাক এই ছেলের এমন ব্যবহার দেখে। কি রে প্রিয়া, কি শুরু করলি তুই? অবশেষে কিনা জুনিয়র ছেলের সাথে লাইন মারলি তুই? জুনিয়র ছেলের সাথে লাইন মারার মজাই আলাদা। দেখিস না এই ছেলেটা আমাকে কত ভয় পাইছে, আমাকে দেখে দিল দৌড়। তোকে দেখে দৌড় দেই নাই, তোর ভিতরে থাকা আজরাইল তাকে দেখে দিয়েছে দৌড়। ছেলেটা কলেজে আসলো মাত্র একদিন হয়েছে, তুই তাকে ভালোভাবে থাকতে না দিয়ে সোজা ডেকে নিয়ে এসে লিপকিস করে দিলি। তোর কপালে কোনো বয়ফ্রেন্ড জুটবে না রে বান্ধবী, তোর কপালে কোনো বয়ফ্রেন্ড জুটবে না। তুই দেখতে চাস আমি এই ছেলেটাকে আমার বয়ফ্রেন্ড বানাবো? কয়েকদিন শুধু সময় দে আমাকে, এরপর দেখ কি করি আমি। দেখা যাবে, তবে বেশি কিছু করিস না, হিতে বিপরীত হয়ে যাবে। পরে তুই আমও হারাবি, সালাও হারাবি। তা তো হারাবই। এখন কথা হচ্ছে আজকে মেঘলা আসলো না কেন? মেঘলা আসে নাই, তার কারণ হচ্ছে সে তার মামার বাসায় গেছে 2 দিন। এর জন্য বলেছে পরশুদিন কলেজে আসবে। পিয়া আর শ্রেয়া চলে গেল তাদের বাসায়। এদিকে মেঘ চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার বন্ধু সাগর দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, কোথায় যাইতেছিস এইভাবে সেজে গুজে? আমি 10 দিনের জন্য মামার বাসায় যাইতেছি। মামা অসুস্থ তো, তাই আর কি যাইতেছি। ও আচ্ছা, যা তাহলে আমিও বাসায় যাই। এই বলে মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, কলেজে যাস নাই নাকি? গিয়েছিলাম আম্মু, ক্লাস হয় নাই তাই চলে আসছি। ও আচ্ছা, ভালো করেছিস। গাড়িটা নিয়ে তোর মামার বাসায় যা, মেঘলাকে নিয়ে আয়। আমাকে ফোন দিয়েছিল, আমি যাইতে পারি নাই। মামাকে বলো দিয়ে যাইতে, তাহলেই তো হয়। আমি আবার যাইয়া কি করবো? যাইতেছি তো। এই বলে মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খাওয়া দাওয়া করে গাড়ির চাবিটা নিয়ে চলে গেল বাহিরে।
এক্স করোলা গাড়িটা নিয়ে রওনা দিল তার মামার বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো তার মামার বাসায়। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় ছাদ থেকে তার মামাতো বোন বলতে লাগলো, আরে কিউট বয়, হঠাৎ আমাদের বাসায় আসলি যে? দাঁড়া, আমি আসতেছি এক্ষুনি। আপু, তোমার আসতে হবে না। তুমি আসলে আমি এখনই চলে যাব। তুমি আমার কাছে আসলে আমার কেমন কেমন জানি লাগে। তবে রে দাঁড়া মেঘ, আজকে আম্মুর কাছে বলতেছে গিয়ে তোর বিয়ে করিয়ে দেওয়ার জন্য। মিতুকে তো বেশ ভালোই পাম দিতে পারিস, আর কাকে কাকে পাম দিয়েছিস বল? আর কাউকে পাম দেই নাই। তুমি তাড়াতাড়ি আসো, আমি বাড়িতে চলে যাব। এই জায়গায় থাকলে আমার হাড্ডি গুড্ডি একটাও ঠিক জায়গায় থাকবে না। আমি বুঝতে পারতেছি। না পিচ্ছি, তোকে তো আমি আদর করব, তুই ছাদে আয়। আদরের দরকার নেই, আমি এইখানেই ভালো আছি। আপু তাড়াতাড়ি আসো। মেঘলা তার সকল কিছু নিয়ে চলে আসলো নিচে। এইদিকে মিতু দৌড়ে এসে মেঘের গাল টেনে বলতে লাগলো, ও মা গো, ট্রু লাভ! আমার পিচ্ছি বয়ফ্রেন্ডটার দেখি গাল টুটু আরো নরম হয়েছে। আমি ছাড়াও কি অন্য কেউ চুমু দেয় নাকি? দিয়েছিল তো। আজকে কলেজে একটা মেয়ে, তবে গালে না, সোজা ঠোঁটে চুমু দিয়েছে, তাও আবার লিপ কিস। ঠাস, এই কুত্তা তাড়াতাড়ি বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাইতেছে। মিতু কালকে কলেজে দেখা হবে রে, এখন যাই আমি। মেঘ ড্রাইভ করতেছে এমন সময় মেঘলা বলতে লাগলো, কি রে মেঘ, আজকে কলেজে গিয়েছিলে নাকি? আপু গিয়েছিলাম, তবে একটা সিনিয়র আপু আমাকে ডেকে নিয়ে চুমু দিয়েছে। মিথ্যা কথা বলিস কেন? তোর মতো একটা পিচ্চি ছেলেকে আবার সিনিয়র আপু ডেকে নিয়ে চুমু দিবে? আপু সত্যি চুমু দিয়েছে। আচ্ছা, তোকে যে চুমু দিয়েছে সেই মেয়েটার নাম কি? কি যেন নাম বললো মেয়েটা? ও হ্যাঁ, প্রিয়া নাম ছিল মেয়েটার। কি প্রিয়া তোকে ডেকে নিয়ে এই কাজ করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেই মেয়ে সব সময় মারামারি করে বড়দের সাথে, আবার সেই মেয়ে কি না জুনিয়র ছেলেকে ডেকে নিয়ে চুমু দিয়েছে? আমার কথা বিশ্বাস না হলে তুমি কালকে ওই মেয়েকে জিজ্ঞেস করিল, তাহলেই হবে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব কালকে। কি মেঘ কথা বলতে বলতে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। মেঘ সোজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই ইমনের ফোন কল। কি রে শালা, কোথায় আছিস তুই? আমি তো বাসায় আছি। কেন? তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে আয়। কয়েকজন সিনিয়র আপু নাকি রাসেল আর ফয়সালকে আটকে রেখেছে। কি বলিস? তাদের এত বড় সাহস আমাদের বন্ধুদের আটকে রাখে? দাঁড়া, আমি এখনই আসতেছি। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে চলে গেল বাহিরে। বাইকটা স্টার্ট দিয়ে সোজা চলে গেল ইমনের দেওয়া ঠিকানায়। মেঘ যেতেই ইমন বলতে লাগলো, ওই যে মেয়েগুলো পিছন ফিরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েগুলো আটকে রেখেছে। তুই যা তো দোস্ত, আমার অনেক ভয় করতেছে, আমি যাইতে পারবো না। আচ্ছা, তোর যাইতে হবে না, আমি যাইতেছি। মেঘ চলে আসলো সেই মেয়েদের কাছে। পিছন থেকে ডাক দিতে মেয়েগুলো পিছনে ফিরতেই মেঘ তো অবাক, কারণ এখানে পিয়া আছে। পিয়াকে দেখে মেঘ যে চলে আসতে যাবে এমন সময় পিয়া বলতে লাগলো, এই পিচ্চি ছেলে, এইদিকে আয়, কোথায় যেতেছিস? আসলে আপু, আমি তো সামনের দিকে যাইতাম, আপনারা এইভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন, আমি তো যাইতে পারতেছি না। কোথায় যাবি সেটা বল। আমি তো যাইতেছিলাম বন্ধুর বাসায়, আপনি একটু সাইড দেন। যাও পিচ্চি ছেলে, যাও। মেঘ যে পিয়ার সামনে দিয়ে যেতে যাবে এমন সময় পিয়া মেঘের শার্টের কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগলো, আমার সাথে মিথ্যা কথা বলা, তাই না? এখন দেখ তোর কি অবস্থা করি। আপু, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর আসবো না আপনাদের কাছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। একবার যখন পেয়ে গেছি তোকে, তখন আর তো ছাড়তেছি না। আজকে আমার বাসায় নিয়ে যাব তোকে। চল যাই তাহলে। যাইতে পারি একটা শর্তে, মানতে পারবেন তো? পারবো। কি শর্ত বল। আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করেন সবাই, আমি 5 পর্যন্ত গুনবো, পরে আমাকে নিয়ে যাবেন
তুই আবার পালিয়ে যাবি না তো কোথাও? না, কোথাও পালিয়ে যাব না। চোখ বন্ধ করেন। পিয়া চোখ বন্ধ করতে মেঘ 1 2 3 বলতেই দিল ভোদর। সাথে সাথেই বাকি দুজন বন্ধু আছে। এদিকে পিয়া তো হতবাক। এই ছেলেটা তাকে ধোকা দিয়ে চলে গেছে। আজ পর্যন্ত কেউ তাকে ধোকা দিয়ে যায় নাই, আর এই ছেলে কিনা। প্রিয়া, ছেলেটা প্রচুর চালাক আছে রে। আমি যদি আগে জানতাম ছেলেটা এত চালাক, তাহলে আমি তাকে নিয়ে পালিয়ে যাইতাম। শ্রেয়া, আমার জিনিসের দিকে নজর দিবি না বলে দিলাম। এটা আমার জিনিস, আমি ভোগ করব। আজকে গেছে তো কি হয়েছে, কালকে তো কলেজে তাকে পাবই, তখন না হয় বুঝিয়ে দিব আমি প্রিয়া কি জিনিস। এই বলে পিয়া আর শ্রেয়া চলে গেল ওইখান থেকে। এদিকে মেঘ এবং বাকি দুজন দৌড়াতে দৌড়াতে চলে আসলো ইমনের কাছে। তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এটা দেখে ইমন বলতে লাগলো, কিরে মেঘ, তোর পাংচার শেষ নাকি? তুই না খুব সাহস করে বলিস সিনিয়র আপুরা তোর কিছু করতে পারবে না, এখন তো দেখি তুই ভয় পেয়ে পালিয়ে এসেছিস। আব্বে হালার পুত, ওইটা জানিস কে? তুই না বললে আমি জানবো কি করে ওইটা কে? ওইটা তোর খালাম্মা, কলেজের গুন্ডি মেয়ে প্রিয়া, যে কিনা আমাকে লিপ কিস করেছে আজকে। তার মানে প্রিয়া আপু ছিল ওইটা? হায় আল্লাহ, কালকে কলেজে গেলে তো আমাদের কুপাইবো। তোরা যাই বলিস না কেন, আমি আগামী 15 দিন কলেজে যাব না। যাই হয়ে যাক না কেন, আমি কলেজে যাব না। শালা, ভয় পেলে চলবে নাকি? ভয়কে জয় করে এরপর আমাদেরকে কলেজে যাইতে হবে। সামনের গেট দিয়ে যাইতে না পারলে পিছনের গেট আছে, কোনো পিছনে গেটের দিকে চলে যাব। ঠিক আছে, এখন যার যার বাসায় যা, রাত হয়েছে অনেক। এই বলে মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আপু এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, তুই পড়া বাদ দিয়ে বাহিরে ঘোরাঘুরি করিস কেন? যা রুমে গিয়ে পড়তে বস। পড়তে তো বসবই, তার আছে একটা কথা বলো তো, ওই প্রিয়া মেয়েটা কি সত্যি খারাপ নাকি ভালো? প্রিয়া মেয়েটা অনেক খারাপ, 100টা ছেলের সাথে প্রেম করে। তুই করতে চাইলে বল, আমি তার সাথে কথা বলে তোকে ব্যবস্থা করে দেই। আপু আমার দরকার নেই। না আপু, আমার দরকার নেই, আমি এমনিতেই ভালো আছি। আমি পড়তে গেলাম। এই বলে মেঘ চলে গেল। এইদিকে মেঘ চলে আসলো তার আম্মুর কাছে। দুজন বসে টিভিতে সিরিয়াল দেখতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, মেঘলা, ভালো দেখে একটা মেয়ে দেখিস তো মেঘের জন্য। মেয়ে দেখে কি করবা তোমরা? মেঘকে বিয়ে দেবো, দিন দিন বাদর হয়ে যাচ্ছে, দেখতে পারছিস না? হুটহাট করে বাইরে চলে যায়। একটা মেয়ে আছে আমার বান্ধবী, দেখতে সুন্দর, তবে গুন্ডি একটা। কলেজে সবাই ভয় পায়। এটাই তো চলবে, গুন্ডি হোক বা যাই হোক, আমার এই মেয়েই দরকার মেঘের জন্য। কালকে নিয়ে আসবি বলে দিলাম। আম্মু, এখন নিয়ে আসা যাবে না, কয়েকদিন পর নিয়ে আসবো। মেঘকে নাকি কোনো মেয়ে চুমু দিয়েছে, ওইটা আগে দেখি, তারপর আন্দাজ যদি সঠিক হয় তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসিস। তোর আব্বু তো লন্ডনে গেছে, আস্তে আস্তে 10 দিন দেরি হবে। ও আচ্ছা, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে, কালকে আবার কলেজে যাইতে হবে। মেঘকে ডেকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মেঘলা চলে আসলো মেঘের রুমের সামনে। ফোন থেকে কি যেন দেখে হাত নাড়াচাড়া করতেছে। মেঘলা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো যে মেঘ ক্যারাটে শিখতেছে। ফোন থেকে এটা দেখে মেঘলা হাসতে লাগলো। কিরে, ক্যারাটে শিখতেছিস নাকি বউয়ের সাথে যুদ্ধ লাগার জন্য? বউয়ের সাথে না আপু, কলেজের ওই গুন্ডি মেয়ে আছে না প্রিয়া, তার সাথে লাগবো, তাই তো ক্যারাটে শিখতেছি ইউটিউব থেকে। আচ্ছা, পরে শিখিস, এখন চল খেয়ে আসি। আম্মু, খাবার টেবিলে বসে আছে। মেঘ আর কিছু না বলে তার বোনের সাথে চলে আসলো নিচে খাওয়া দাওয়া করে। আবারও চলে আসলো রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ঢুকলো ফেসবুকে। নিউজ ফিডে ভিডিও দেখতেছে। এমন সময় একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। মেঘ আইডিটার দিকে তাকিয়ে অবাক, কারণ এটা আর কেউ না, এটা একমাত্র পিয়া।
কিন্তু তার আইডি খুঁজে পেল কি করে এটাই সে বুঝতেছে না। ফেসবুক থেকে বের হয়ে চলে গেল ইউটিউবে, কারণ এখন তাকে অনলাইনে দেখলে নিশ্চয়ই কালকে ধরবে। ইউটিউবে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেল মেঘ। সকাল 9টায় মেঘের ঘুম ভাঙল মেঘলা ডাকে। কিরে, পানি আনবো নাকি উঠবি? তোকে প্রতিদিন ডেকে তুলতে হয় কেন? তাড়াতাড়ি উঠ বলতেছি। ডেকে তুলবে না তো কি করবে? আমাকে বিয়ে করিয়ে দাও, তাহলে তো তোমাকে ডেকে তুলতে হবে না। আমার বউ আমাকে পরম যত্নে আদর করে ডেকে ঘুম ভাঙাবে। ঠিক আছে, আমি আম্মুকে বলতেছি। আম্মু গো, তোমার ছেলেকে বিয়ের ভূতে ধরেছে, তাড়াতাড়ি আসো, সে এখন বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আপু চুপ চুপ, আর কখনোই বলবো না আমি বিয়ে করব। প্লিজ আপু, এবারের মতো চুপ হয়ে যা, আর বলবো না। চুপ হলাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কলেজের জন্য দেরি হয়ে যাইতেছে। এইদিকে মেঘলা চলে গেল। এইদিকে মেঘ ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো কলেজে। মেঘ একবার ভালো করে তাকিয়ে দেখতে লাগলো কলেজের ভিতরটা পিয়া আছে কিনা। এইটা দেখে মেঘলা বলতে লাগলো, কি রে, এইভাবে কি দেখতেছিস? দেখতেছি গুন্ডি মেয়েটা এসেছে নাকি। আসলে তো আমাকে কাঁচা চিবিয়ে খাবে, কালকে যে কাজ করেছি ওইটার জন্য। আহা জান, আমাকে খুঁজতেছো নাকি? আমি তো ভাবছিলাম অন্য মেয়েকে খুঁজতেছো তুমি। থেকে পিয়ার কণ্ঠ শুনে যে মেঘ দৌড় দিতে যাবে, এমন সময় পিয়া মেঘের শার্টের কলার ধরে টান মেরে রাখলো। মেঘের শার্টের কলার টান মেরে ধরে রাখলো। এইদিকে মেঘ সামনের দিকে এগিয়ে যাইতে পারতেছে না। এটা দেখে মেঘলা হাসতে লাগলো। কিরে, কালকে না তুই ক্যারাটে শিখতেছিস? এখন প্রিয়ার সাথে একটু মারামারি কর দেখি। আপু গো, আমার শখ নাই এই সিনিয়র মেয়ের হাতে মাইর খাওয়ার জন্য। আমাকে বলো ছাইরা দিতে, আমি এইখান থেকে চলে যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে। প্রিয়া, ছেড়ে দে মেঘকে। মেঘলার কথাই পিয়া ছেড়ে দিল মেঘকে। এইদিকে মেঘ আর 1 মিনিটও ওইখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে চলে গেল তার ক্লাসরুমে। এইদিকে পিয়া মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মেঘলা, ছেলেটাকে চিনিস নাই কি তুই? কেন, পছন্দ হয়েছে নাকি তোর? পছন্দ হয়েছে মানে? এই ছেলের মতো গুলুমুলু আর কিউট এই দুনিয়াতে একটাও নেই। তাই নাকি? যাক, ভালো হলো। তবে ছেলেটা কিন্তু অনেক রাগী, একবার রেগে গেলে কি করবে সে নিজেও জানে না। তুই ছেলেটাকে আবার রাগিয়ে দিস না। ঠিক আছে, রাগাবো না। তবে বললি না তো ছেলেটাকে চিনিস নাকি? ছেলেটা আমার ছোট্ট ভাই। ওলে ওলে ওলে, এর জন্যই তো বলি তোর মুখের সাথে এত মিল কেন। তবে তোর ভাইয়ের ঠোঁট দুইটা অনেক মিষ্টি রে। প্রথম দিন একবার চুমু খেয়েছি, ইস, ওইটার স্বাদ এখনো মুখে লেগে আছে। তুই সত্যি পাগল হয়ে যাবি রে প্রিয়া। রে, আমি তোর ভাইয়ের প্রেমে পাগল হয়ে যাব। তোর ভাইকে আমার লাগবেই। কাল থেকে 3 জন একসাথে আসবো। একসাথে আসবি কি করে? তুই তোর বাসায় থাকিস আর আমরা আমাদের বাসায়। আমি তোর বাসায় আগে আগে চলে যাব, এরপর 3 জন একসাথে আসবো। ঠিক আছে, এখন চল তাড়াতাড়ি, স্যার ক্লাসে ঢুকে পড়েছে। দেরি হলে পরে সমস্যা হয়ে যাবে। চল। দুজন চলে গেল ক্লাসরুমে। কয়েকটা ক্লাস করে মেঘলা আর পিয়া বেরিয়ে চলে আসলো বাহিরে। এইদিকে পিয়া মেঘকে খুঁজতে লাগলো। কিরে, কাকে খুঁজতেছিস এইভাবে? তোর ভাইকে খুঁজতেছি। তুই একটু তোর ভাইকে ডেকে নিয়ে আসবি, ঘুরতে যাবো একটু। বাহ, এখনো প্রেম শুরু করলি না? ঘুরতে চলে যাচ্ছিস? ভালো ভালো, তুই গেটের সামনে যা, আমি আসতেছি মেঘকে নিয়ে। পিয়া চলে গেল। এইদিকে মেঘলাও চলে আসলো মেঘদের ক্লাসের রুমের সামনে। এসে দেখে মেঘ তার ক্লাসমেট রিয়ার সাথে কথা বলতেছে। এটা দেখে মেঘলা মেঘকে ডাক দিয়ে বলতে লাগলো, এই মেঘ, শুনে যা তো। কি হয়েছে আপু, তুমি কি আর ক্লাস করবে না? চলে যাচ্ছ নাকি? না, ক্লাস করব না, চল আমার সাথে, তোকে নিয়ে ঘুরতে যাব। এটা আসতেছি। এ বলে মেঘ তার ব্যাগটা নিয়ে চলে আসলো বাহিরে। মেঘলার সাথে হাঁটতে হাঁটতে সোজা চলে গেল গেটের সামনে। গিয়ে দেখে পিয়া দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে। পিয়াকে দেখে মেঘ কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আপু এই মেয়ে এখানে কি করে? প্রিয়া, ও আমাদের সাথে যাবে কেন? তোর সমস্যা নাকি? সমস্যা না, তবে এই মেয়েটা দেখো কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। দেখলেই তোমার হার্টবিটটা মনে হয় বেরিয়ে আসতেছে। আমি আছি, তোমার সাথে কিছু করবে না প্রিয়া। মেঘলা আর মেঘ চলে আসলো রিক্সার কাছে।
তিনজন ভালোভাবে বসে পড়ল। এদিকে প্রিয়া বারবার মেঘের দিকে তাকাচ্ছে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, আহ প্রিয়া, কি হয়েছে এসব? আহ প্রিয়া, কি হয়ে এসব? ছেলেটা এমনিতে ভয় পেয়ে আছে, এখন তুই আবার তার সাথে এমন করতেছিস? তো কি করব? এই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। ওর ছোট ছোট ঠোঁট দুইটা আমার খাইতে মন চাইতেছে এখন। প্লিজ মেঘলা, কিছু একটা ব্যবস্থা করে দে। আপু আমাকে নামিয়ে দিয়ে যাও, আমি তোমাদের সাথে যাব না। এই লুচ্চা মেয়ে আমাকে মেরেই ফেলবে। কি বললি তুই কুত্তা? দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করতেছি। এই বলে প্রিয়া মেঘের হাতটা টান মেরে নিয়ে মেঘের ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। এইদিকে মেঘলা কি করবে বুঝতে পারছে না। প্রায় 5 মিনিট পর প্রিয়া মেঘকে ছেড়ে দিল। প্রিয়া, তুই আর ভালো হলি না। কি দরকার ছিল এটা করার? এটা না করলেও পারতি আমার সামনে। তোর সামনে তো কি হয়েছে? সে তো তোর ছোট্ট একটা, ভবিষ্যতে আমার বর। ও আমার জুনিয়র বর। হ্যাঁ আপু, আমি এই মেয়ের সাথে থাকবো না। এই মেয়ে শুধু আমার ঠোঁটের উপরে নজর দেয়। আমি এই মেয়ের সাথে থাকবো না। তুই থাকবি না, তোর ঘাড় থাকবে। মেঘলা, তুই অন্য একটা রিক্সা দিয়ে বাড়ি চলে যা। তোর ভাইকে আমি দেখে নিতেছি। দরকার নেই তুই যে গুন্ডি আমার পিচ্ছি গুলুমুলু ভাইকে মেরে ফেলবি। পরে আমি কান্না করব, ঘুরলে একসাথে ঘুরবো। ঠিক আছে চাচা, সামনে একটা পার্ক আছে, নামিয়ে দেন ওইখানে। রিক্সাওয়ালা নামিয়ে দিতেই তিনজন মিলে চলে গেল পার্কের ভিতরে। মেঘ দাঁড়িয়ে আছে। এদিকে প্রিয়া মেঘের পিছু পিছু ঘুরতেছে আর দেখতেছে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, কি রে প্রিয়া, তুই আমার ভাইকে এইভাবে ঘুরে ঘুরে কি দেখতেছিস? তোর ভাইয়ের মধ্যে কি যেন মিসিং আছে, ওইটা দেখতেছি। কি রে মেঘ, তোর মধ্যে কি মিসিং আছে রে? আমার মধ্যে কোনো মিসিং নাই। তোর বান্ধবী যদি দেখতে চাই বইলো রাতে আসতে, আমি দেখিয়ে দিব নে। শুনেছিস প্রিয়া আমার ভাই কি বলেছে? যদি মিসিং থাকে তাহলে রাতে গিয়ে দেখে আসতে। ওরে দুষ্টু, রাতে ডাকা হচ্ছে আমাকে, তাই না? সবার সামনেই দেখা দেখি কি মিসিং আছে। আপু, তোমার বান্ধবীকে একটু চুপ থাকতে বলবা? তোমার বান্ধবীর জন্য আমার মাথা ব্যথা করতেছে এখন। মেঘলা, মেঘকে নিয়ে বাসায় চলে যা, আমি আসছি রাতে। রাতে আসার দরকার নেই, একেবারে সকালে আসলেই হবে। আপনাকে দেখলেই ভয় পাই। আমি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে ভয় পাবি? মনে হয় বাঘ, তাই তো এত ভয় পাই। জন কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে যে যার বাসায় চলে গেল। এদিকে মেঘলার সাথে বসে আছে রুমে। এমন সময় মেঘলা বলতে লাগলো, কি রে মেঘ, প্রিয়াকে কি তোর পছন্দ হয়েছে? না আপু, ওর মতো ডাইনিকে পছন্দ আমি করবো না। প্লিজ তুমি কালকে তাকে আসতে মানা করো। আবার আইসা কি জানি কি করে আমার সাথে। কিছুই করবে না, তবে তোকে বেশ পছন্দ করেছে মেয়েটা। খারাপ হলেও অনেক ভালো। আচ্ছা গিয়ে ঘুমা, সন্ধ্যায় ডেকে দিব নে। ঠিক আছে আপু। মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার মেসেঞ্জারে কে যেন ফোন দিতে লাগলো। ফোনের লকটা খুলতেই দেখতে পেল যে প্রিয়া ফোন দিয়েছে। ভয়ে ভয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি রে পিচ্ছি, কি করিস? আমি এখন ঘুমাবো, ফোন রাখলাম। ফোন রাখলে এখনই তোর বাড়িতে এসে তোর সাথে ঘুমাবো কিন্তু। আচ্ছা ফোন রাখবো না। মেঘ ফোনটা টেবিলের উপর রেখে ঘুমিয়ে গেল। এইদিকে প্রিয়া মেঘকে দেখতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, এই পিচ্চির মধ্যে কি এমন রাখছো যে আমি বারবার এই পিচ্চির কাছেই যাই? এসব বলতেছে আর মেঘের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা আসলো মেঘের রুমে। এসে দেখে প্রিয়া মেঘকে দেখতেছে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, আচ্ছা তুই কি আমার ভাইটাকে এখনো খেয়ে ফেলবি নাকি? তুই শর্ত সামনে থেকে। তোর ভাইকে অনেক ভালোবেসে ফেলেছি, না দেখলে কেমন জানি লাগে। আচ্ছা এখন ফোনটা রেখে আমাদের বাসায় চলে আয়। ঠিক আছে, আসতেছি এখন। প্রিয়া ফোনটা রেখে দিয়ে চলে আসলো মেঘলাদের বাসায়। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। দুজন বসে আছে সোফায়। এমন সময় মেঘলার আম্মু আসলো আর বলতে লাগলো, মেঘলা, এটা কে রে? আম্মু, এটাই সেই মেয়ে তোমার ছেলেকে পছন্দ করে। তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না কেন? সবকিছুই তো ঠিকঠাক আছে। কিন্তু আম্মু, প্রিয়া তো মেঘের থেকে 5 বছরের বড়। সমাজ তো জানোই কি বলে। মেঘলা, আমি সমাজকে মানি না, কারণ মেঘ আর প্রিয়া সংসার করবে।
এই সমাজ তো এসে তাদের সাথে সংসার করবে না, তাই না? তা ঠিক বলেছ। প্রিয়া, ওই রুমে মেঘ আছে, তুই যা। পিয়া চলে গেল মেঘের রুমে। গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে এখনো। পিয়া দরজাটা লাগিয়ে দিয়ে মেঘকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এইদিকে মেঘ ঘুমের মধ্যে পিয়াকে জড়িয়ে ধরে বলতেছে, সিনিয়র আপুর ভালোবাসা অন্যরকম। সব সময় আদর আর আদর পাবো, আহ কি শান্তি না লাগবে। ও আচ্ছা, পিচ্চি ছেলের মাথায় এই বুদ্ধি ঘুরতেছে। এখন ঘুমাও, ঘুম থেকে উঠলে আদর করব তোমাকে আবার। এই বলে পিয়াও মেঘকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা 7টায় মেঘের ঘুম ভাঙতেই দেখতে পেল পিয়া চিৎপাটাং হয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে মেঘ আস্তে আস্তে পিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট যে এক করতে যাবে, এমন সময় পিয়ার ঘুমটা ভেঙে গেল। মেঘকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। ও মা গো, আমাকে বাঁচাও গো। এই চুপ চুপ, সরি, আমি বুঝতে পারি নাই তুই যে ছিলি। আমি ভাবছিলাম অন্য কেউ। আয় আমার কাছে, আয়, যত পারিস চুমু খা, কিছুই বলবো না, তবুও কান্না করিস না। আচ্ছা, কান্না করব না, তবে চুমু খাওয়ার সময় কিন্তু কামড় দিবে না। আমি যত পারি কামড় দিব। ঠিক আছে, কামড় দিস, তবে আস্তে কামড় দিবি, এই বলে দিলাম। মেঘ আস্তে আস্তে পিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁটটা এক করে চুষতে লাগলো। আস্তে আস্তে চুষতে এসে আর কামড় দিতেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ জোরে একটা কামড় দিয়ে পিয়াকে ছেড়ে দিল। এদিকে পিয়া ব্যথায় কুকিয়ে উঠে বলতে লাগলো, এই কুত্তা, তোর জন্য দেখতো ঠোঁট থেকে রক্ত পড়তেছে, এখন রক্ত পড়া বন্ধ কর তাড়াতাড়ি। আমি কিভাবে রক্ত পড়া বন্ধ করব? আমি তো জানি না ঠোঁটের রক্ত পড়া বন্ধ করে কিভাবে। মেঘ পিয়ার কাছে আসতেই পিয়া আবারও মেঘের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ যেতেই পিয়া মেঘকে ছেড়ে দিল, দিয়ে দৌড়ে চলে গেল রুম থেকে। এইদিকে মেঘ ভাবতে লাগলো, হঠাৎ কি হলো? প্রিয়া আপু দৌড়ে চলে গেল কেন? আমি কি বেশি জোরে ব্যথা দিয়ে ফেলেছি? হবে হয়তো। যাই হোক, ঠোঁটগুলো সত্যি অনেক মজার ছিল, আর একটু খেতে পারলে ভালো হতো। মেঘ এইসব ভাবতে ভাবতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে যেতে দেখতে পেল মেঘলা এবং তার আম্মু বসে আছে। মেঘ যেতেই মেঘলা কানে কানে বলতে লাগলো, আদর করেছে তো সিনিয়র আপু? না, করে নাই। বলেছিলাম করার জন্য, কিন্তু করলো না তো। আচ্ছা আপু, তোমার বান্ধবী কখন এসেছে আমাদের বাসায়? এই তো 3টার সময় এসেছে। কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। তবে তোমার বান্ধবী যেইভাবে ঘুমায়, একাই একটা খাট লাগে। এই দেখো কিভাবে ঘুমাইছে। এই বলে মেঘ তার ফোন থেকে ছবি বের করে দেখাতে লাগলো। ছবিগুলো দেখে মেঘলা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। তার সামনে আম্মু বসা, তাই হাসতেও পারছে না। ওরে বলদ ভাই আমার, এটা তোর বউ, তাকে এইভাবে দেখাচ্ছিস, তোর শরম করে না? আমার শরম করবে কেন? এটা তোমার বান্ধবী, আমি তোমার কাছে দেখতেই পাই, তাই না? তা দেখাতে পারিস, তবে এইভাবে দেখাবে আমি ভাবতে পারি নাই। আচ্ছা চল, তোকে নিয়ে বাইরে খেতে যাব। চলো যাই তাহলে। মেঘ আর মেঘলা চলে আসলো একটা রেস্টুরেন্টে। দুজন বসে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় একটা ছেলের হাত ধরে রেস্টুরেন্টে প্রবেশ করলো পিয়া। মেঘলা যেই ডাক দিতে যাবে, এমন সময় মেঘ বলতে লাগলো, আপু ডাক দিও না, ওরা থাক। মেঘ বসে বসে খাবার খাচ্ছে আর তাদের কাহিনী দেখতেছে। এমন সময় পিয়া বলতে লাগলো, প্লিজ রহিম, ছেড়ে যেও না, তোমার যা লাগবে আমি সব দেব, তবু তুমি ছেড়ে যেও না। দেখো প্রিয়া, আমি এসব পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। আর কখনোই আমাকে ফোন দিবে না, আমি গেলাম। রহিম চলে যেতেই পিয়াও রহিমের পিছু পিছু চলে গেল। এদিকে মেঘ আর খাবার না খেয়ে চলে আসলো বাসায়। মেঘ তার রুমে বসে আছে। এমন সময় মেঘলা আসলো তার রুমে। মেঘ ভাই, আমার রাগ করিস না আমার উপর। আমি সত্যি জানি না ওর ব্যাপারে এত কিছু, তবে সে যে এতটা খারাপ হবে আমি আজকে না দেখলে বুঝতাম না। তোর আর এই কলেজে যাওয়ার দরকার নেই, তুই নানু বাড়িতে চলে যা, আমি তোর কথা কাউকে বলবো না। আমিও এটাই ভাবতেই নানু বাড়িতে চলে যাব। তুমি আম্মুকে একটু রাজি করো বাপু, আমার এখানে একটু ভালো লাগতেছে না। আচ্ছা তুই ঘুমা, আমি আম্মুর সাথে কথা বলতেছি, আর প্রিয়াকেও ফোন দিয়ে বলে দিতেছি যে কালকে কলেজে যাব না। আমি আর তুই কোনো একটা বাহানা দেখাবো, তাহলেই হবে। আপু এটাই করো, যাও তাহলে এখন।
মেঘলা চলে গেল নিচে, গিয়ে দেখে তার মা বসে সিরিয়াল দেখতেছে। আম্মু, তোমার সাথে কিছু কথা আছে। বল, কি কথা বলবি? আম্মু, মেঘকে নানু বাড়ির কলেজে ভর্তি করিয়ে দাও। এইখানে নাকি তার ভালো লাগতেছে না। হঠাৎ কি হয়েছে তার? এইখানে ভালো লাগতেছে না কেন? জানি না আম্মু, তুমি প্লিজ মেঘকে নানু বাড়িতে পাঠিয়ে দাও। মেঘ যেতে রাজি আছে। আচ্ছা, দুই বোন আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? আম্মু, তোমার কাছে কখনোই কিছু লুকাই নাই, আজকেও লুকাবো না। প্রিয়া অন্য ছেলের সাথে রিলেশন করে। আজকে আমি আর মেঘ নিজের চোখে দেখেছি, দুইজন হাতে হাত রেখে কথা বলতেছে। এমন এমন কথা বলতেছে যা শুনে আমরা বুঝে গেছি কি হয়েছে। আচ্ছা, তাহলে তুই কালকে মেঘকে নিয়ে তোর নানুর বাড়িতে ভর্তি করিয়ে দিয়ে আসিস, তাহলেই হবে। আর আমিও বলবো না প্রিয়াকে কিছু। মেঘলা তার আম্মুর সাথে কথা বলে চলে গেল তার রুমে। পরের দিন সকালে মেঘলা আর মেঘ চলে আসলো তার নানু বাড়িতে। এদিকে প্রিয়া তার ফোনটা বের করে ফোন দিল মেঘলাকে। মেঘলা ফোনটা হাতে নিয়ে দেখে প্রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই প্রিয়া বলতে লাগলো, মেঘলা কোথায় আছিস তোরা? আমি কি তোদের বাসায় আসবো? আমি আর মেঘ একটা জায়গায় কাজে এসেছি, তো তোকে ফোন দিয়ে বলতে মনে নাই। আজকে আর কলেজে যাব না, কালকে যাব। ও আচ্ছা, মেয়েকে একবার ফোন দিতে বলিস তো, ওর সাথে কথা না বললে কেমন যেন লাগে। আচ্ছা, বলবো নে, এখন রাখলাম। মেঘলা ফোনটা কেটে দিল। দীর্ঘ 5 ঘন্টা গাড়ি চালানোর পর মেঘলা আর মেঘ চলে আসলো তাদের নানু বাড়িতে। মেঘলা আর মেঘকে দেখে সবাই খুশি। বড় মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস মেঘ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেঘ আর মেঘলা সবার সাথে কথা বলে চলে আসলো বাহিরে। মেঘ চল, তোকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসি। না আপু, আমি কলেজে ভর্তি হব না। আমি আব্বুর অফিস দেখাশোনা করব এখন থেকে। তুমি বাড়িতে চলে যাও। তাহলে তুই আর পড়ালেখা করবি না নাকি? যদি মন চায় তাহলে আমি ওই কলেজে যাব, তুমি বাড়িতে চলে যাও। আর আমার কথা কিন্তু কাউকে বলবে না। আমি একা থাকতে চাই কিছুটা সময়। ঠিক আছে, তুই থাক একা, যখন মন চাইবে বাড়িতে চলে আসিস। কি? মেঘলা বিদায় নিয়ে চলে গেল ঢাকায়। এদিকে মেঘ তার মামার সাথে চলে আসলো তাদের অফিসে। অফিসটা গ্রামে থাকায় মেঘের বড় মামা অফিসটা দেখাশোনা করে। মেঘ, আজ থেকে তুমি অফিসটা দেখাশোনা করবে। যতদিন এই বাড়িতে আছো তুমি ততদিন দেখাশোনা করবে, আর আমি রেস্ট করব। ঠিক আছে মামা, আপনি যেটা বলবেন এটাই হবে। মেঘের বড় মামা সবকিছু বুঝিয়ে দিতে লাগলো মেঘকে। সবকিছু বুঝিয়ে দেওয়া শেষ হতেই মেঘ আস্তে আস্তে কাজ করতে লাগলো। কাজ শেষ করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাথে বসে আছে, এমন সময় তার মামাতো বোন আসলো। মেঘকে দেখে বলতে লাগলো, কি রে মেঘ, হঠাৎ এইখানে আসলি? আবার রাতের বেলা অন্ধকারে বসে আছিস এইখানে? কোনো কিছু হয়েছে নাকি বাসায়? না রাইসা আপু, বাসায় কিছুই হয় নাই, আমি এমনিতেই চলে এসেছি। দেখ মেঘ, তোর সাথে ছোট থেকে আমি বড় হয়েছি, আমি এখন সব কিছুই বুঝি জানি, তাই আমার কাছে বলতে পারিস, আমি কাউকে বলবো না। আসলে একটা সিনিয়র আপুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওই আপুটাও আমাকে ভালোবাসতো। কিন্তু কালকে যেটা দেখলাম এটা আর বলে বোঝাতে পারবো না। সে আমাকে ভালোবাসে নাই, অন্য একজনকে ভালোবাসে। ও আচ্ছা, এখন বুঝলাম তোর কষ্টের কথা। শোন, আমরা চোখে যা দেখি মাঝে মধ্যে ওইটা ভুলও হতে পারে, কানে যা শুনি এটাও ভুল হতে পারে, আবার কখনো কখনো সত্যিও হতে পারে। এসব নিয়ে চিন্তা করিস না, এখন গিয়ে ঘুমা। মেঘ আর কিছু না বলে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে মেঘ। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আপু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে বলতে লাগলো, এখনো ঘুমাস নাই তুই? রাত তো অনেক হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আপু, এখনই ঘুমিয়ে যাব, রাখলাম তাহলে আমি। মেঘ ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মেঘ সবার আগে উঠে ব্রাশ করতে করতে চলে গেল ছাদে। সকালে সূর্য ওঠা দেখলো মেঘ। এই প্রথম গ্রামে এসে বেশ ভালোই লাগছে তার।
মনটা ফুরফুরে লাগতেছে। মেঘ ফ্রেশ হয়ে নিচে এসে রেডি হয়ে বসে আছে। এমন সময় তার বড় মামা এসে বলতে লাগলো, মেঘ অফিসে যাবে নাকি? মামা অফিসে যাব কেন, কিছু বলবে নাকি? বলতাম ইসাকে একটু তোর সাথে নিয়ে যা। সে সারাদিন একা বাসায় থাকে, অফিসে থাকলে সেও তোকে কিছু সাহায্য করলো, তোর কাছে একটু হেল্প হয়ে গেল। ঠিক আছে মামা, রাইসা রেডি হয়ে আয়, তোকে দিয়ে আবার যাইতে হবে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি, তুই খাবার খেয়ে নে। রাইসা চলে গেল। এদিকে মেঘ খাবার খেয়ে চলে আসলো বাহিরে, গাড়িতে বসে আছে। মেঘ এমন সময় রাইসা আসলো। দুজন চলে গেল অফিসে। মেঘ রাইসাকে বুঝিয়ে দিতেছে কিভাবে কি কাজ করতে হবে। এইদিকে মেঘলা একা একা চলে আসলো কলেজে। মেঘলাকে আসতে দেখে পিয়া বলতে লাগলো, কি রে মেঘলা, মেঘ আসে নাই আজকে? হঠাৎ তোদের দুইজনের কি হয়েছে যে আসতে পারবি না? আমাকে কি বলতে পারবি? আরে তেমন কিছু নাই, আব্বু একটু অসুস্থ তো, তাই আর কি আব্বুর সাথে সেবা যত্ন করতে হবে, তাই একটু বেশি আসতে পারবো না কলেজে। ও আচ্ছা, মেঘের নাম্বারটা দে তো, তার সাথে কথা বলবো। কালকে ফোন দিলাম মেসেঞ্জারে, কিন্তু ফোন রিসিভ করলো না। ওর ফোন নষ্ট হয়ে গেছে রে, সে আর ফোন চালাবে না বলেছে। ও আচ্ছা, তো আমি বিকালে তোদের বাসায় যাব, মেঘের সাথে দেখা করে আসবো গিয়ে। আচ্ছা যাস তাহলে তুই, আর এখন আমি ক্লাসে গেলাম। এই বলে মেঘলা চলে গেল ক্লাসের দিকে। এইদিকে শ্রেয়া বলতে লাগলো, কি রে প্রিয়া, হঠাৎ এই মেঘলার কি হয়েছে? সে এমন করতেছে কেন আমাদের সাথে? আমিও বুঝতেছি না সে কেন আমাদের সাথে এমন করতেছে। সে তো কখনোই এমন করে না। তার ভাইয়ের সাথে রিলেশন করব বলে এমন করতেছে নাকি? এটা হতে পারে না, নিশ্চয় কোনো অন্য কারণ আছে। এটা হলে তাকে সোজাসুজি না করে দিত। মেঘলাকে আমি যতটুকু চিনি। ঠিক বলেছিস। আচ্ছা চল ক্লাসে যাই, পরেরটা পরে বুঝে যাবে। পিয়া আর শ্রেয়া চলে গেল ক্লাসে। তিনজন এক বেঞ্চে বসে পড়ল। ক্লাস শুরু হতেই পিয়া মেঘলাকে খুঁচাতে লাগলো। এটা দেখে মেঘলা স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার প্রিয়া শুধু আমাকে খোঁজাচ্ছে, আপনি প্রিয়াকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে দেন। প্রিয়া তুমি এখান থেকে উঠে একবার লাস্ট বেঞ্চে চলে যাও। ঠিক আছে স্যার। পিয়া আর কিছু না বলে চলে গেল একেবারে লাস্ট বেঞ্চে। কয়েকটা ক্লাস শেষ করে মেঘলা বেরিয়ে গেল ক্লাস থেকে। মেঘলার পিছু পিছু পিয়া আর শ্রেয়া বেরিয়ে গেল। কলেজের মাঝখানে দাঁড়িয়ে আছে তিনজন। এমন সময় পিয়া বলতে লাগলো, মেঘলা সত্যি করে বলতো কি হয়েছে তোদের? কাল থেকে তোদের পরিবর্তন দেখতেছি। তোর ভাইকে পছন্দ করে বলে তুই এমন করতেছিস নাকি? এই এটা পুরোপুরি তোর ভুল ধারণা। আমার ভাইয়ের সাথে রিলেশন করবি এটা আমার জন্য ভালো, এইখানে তেমন কিছু বলার নেই আমার। তাহলে হঠাৎ কি হলো তোদের দুইজনের? ফোন দিলে ফোন রিসিভ করিস না, আজকে আবার এই ব্যবহার করলি। কিছু তো একটা হয়েছে, আমাকে বল সত্যি করে। আমার সময় নেই, আমাকে বাসায় যেতে হবে, আমার রাস্তা থেকে সর। এই বলে মেঘলা পিয়াকে পাশ কাটিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, কি হয়েছে? তোকে দেখে এত রাগান্বিত মনে হচ্ছে কেন? আর বলো না, কলেজে গিয়েছিলে, আমাকে ধরেছে প্রিয়া, তার সাথে খারাপ ব্যবহার করে চলে এসেছি ওইখান থেকে। ভালো করেছিস, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি টেবিলে। আমি এখন কিছুই খাবো না আম্মু, আমি ঘুমাতে গেলাম, সন্ধ্যায় ডেকে দিও। এই বলে মেঘলা চলে গেল তার রুমে। এদিকে পিয়া শিমুল গাছের নিচে বসে কান্না করতেছে। শ্রেয়া কিছুতেই শান্ত করতে পারছে না পিয়াকে। আচ্ছা প্রিয়া, তুই কালকে এমন কোনো কাজ করেছিস যে ওইটা দেখে ওরা দুজন তোর সাথে এমন করেছে? আমি তো এমন কোনো কাজই করি নাই। তবে সন্ধ্যায় রহিমকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তুই তো জানিস আমার চাচাতো বোনের সাথে রহিমের সম্পর্ক। এখন তারা দুজন প্রতিদিন ঝগড়া করে, পরে আমাকে সব ঠিক করতে হয়। দেখ, ওরা কালকে ওই দেখেছে নাকি? ওইটা দেখে তোকে এসব বলতেছে? আমাকে ওই রেস্টুরেন্টে যেতে হবে, দেখি যদি সিসি ক্যামেরায় দেখতে পারি কোনো কিছু, তাহলে বুঝতে পারবো। চল আমরা এখনই যাই।
এই বলে শ্রেয়া আর পিয়া চলে গেল ওই রেস্টুরেন্টে। গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে লাগলো কালকে সন্ধ্যার। আমি যেটা আন্দাজ করেছিলাম ঠিক এটাই হয়েছে। ওই দেখ, মেঘ আর মেঘলা খাবার খাচ্ছে। তুই রহিমের হাত ধরেছিলি, তাই ওরা তোকে ভুল বুঝেছে। এখন কি করব শ্রেয়া? আমি মেঘকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেছি না এখানে। প্লিজ তুই কিছু একটা কর। আজ সন্ধ্যায় আমি আর তুই মেঘদের বাসায় যাব। আন্টিকে বুঝিয়ে বললে আন্টি সবকিছুই বুঝবে। চল এখন বাসায় চলে যাই। এ বলে দুজন চলে গেল যার যার বাসায়। সন্ধ্যায় মেঘলা ঘুম থেকে উঠে চা খাচ্ছে, সোফায় বসে আর টিভি দেখতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। মেঘলা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল শ্রেয়া আর পিয়া দাঁড়িয়ে আছে। তাদের দেখে বলতে লাগলো, তোরা আমাকে না জানিয়ে আমার বাসায় এসেছিস কেন? দেখ মেঘলা, আমি বুঝতে পেরেছি তুই আর মেঘ আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন। কালকে রেস্টুরেন্টে যেটা দেখেছিস এটা একটা ভুল। দেখ প্রিয়া, আমি রিলেশন করি না বলে আমাকে কিছু বোঝাতে আসিস না। আমি সব কিছুই বুঝি। সব জেনে শুনে আমি আমার ভাইকে কখনোই তোর হাতে তুলে দিব না। তুই অন্যজনের সাথে রিলেশন করিস এটা আমাকে আগে বললেই হতো। আমি মেঘকে বারণ করে দিতাম তোর সাথে যাতে কথা না বলে। মাঝখান দিয়ে তুই আমার অবুঝ ভাইটাকে কষ্ট দিলি। আমি যা বলতেছি সব সত্যি বলতেছি মেঘলা। তুই বিশ্বাস না করলে আমার সাথে চল, তোকে দেখাবো সবকিছুই। আমাকে দেখাতে হবে না কিছুই। প্লিজ তোরা এই বাড়িতে আর কখনোই আসিস না বা আমাদের সাথে যোগাযোগও করিস না। মেঘলা, এখন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমরা তোর বান্ধবী, আমাদেরকে এইভাবে অপমান করতে পারিস না। করার দরকার আছে তাই করতেছি, তোরা চলে যা এখান থেকে। এই বলে মেঘলা দরজাটা লাগিয়ে দিল। এদিকে পিয়া আর শ্রেয়া চলে গেল তাদের বাসায়। 2 মাস পর পিয়া পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, কলেজেও চায় না, চোখের নিচে কালি পড়ে গেছে। এইদিকে মেঘ পিয়াকেও ভুলতে শুরু করে দিয়েছে। মেঘ তার নানু বাড়ি থেকে আজকে তাদের নিজের বাসায় যাচ্ছে। বিকেলে চলে আসলো মেঘ তাদের বাসায়, রুমে বসে আছে। এমন সময় মেঘলা আসলো। কি রে মেঘ, নানু বাড়িতে গিয়ে দেখি পুরাই চেঞ্জ হয়ে আসলি। চল আজকে একটু ঘুরতে যাব বাড়িতে, ঘরে আর ভালো লাগতেছে না। কেন, তোর বান্ধবীরা কোথায়? তাদের সাথে ঘুরতে যাও না নাকি? প্রিয়ার সাথে তো কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছি। বলতে গেলে বোঝা যায় সে আমার ভাইকে ঠকাবে, আমি তাকে ছেড়ে দিব নাকি? এই না হলে আমার সিনিয়র বোন। এখন চলো যাই তাহলে। মেঘ আর মেঘলা একটা রিক্সা নিয়ে চলে আসলো পার্কে। দুজন বসে আছে। এমন সময় মেঘ দেখতে পেল সেই ছেলেটা অন্য একটা মেয়ে নিয়ে বসে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, আপু, ওই দেখো ছেলেটা, আমরা যাকে প্রিয়ার সাথে রেস্টুরেন্টে দেখেছিলাম, এখন তো দেখি সে অন্য একটা মেয়ে নিয়ে বসে আছে। চল তো আমার সাথে ওইখানে যাই। এরপর ভালোভাবে জিজ্ঞেস করব সে কেন প্রিয়াকে ছেড়ে দিয়ে এইখানে অন্য মেয়ে নিয়ে বসে আছে কেন। চলো। এই বলে মেঘ আর মেঘলা চলে গেল রহিমের কাছে। মেঘলা আর মেঘকে দেখে দাঁড়িয়ে গেল ছেলেটা আর বলতে লাগলো, কি হয়েছে আপু, আপনারা এখানে কি করেন? এই ছেলে, তুই না প্রিয়ার সাথে রিলেশন করিস, তাহলে এই মেয়েটাকে? আপু, আমি প্রিয়ার সাথে রিলেশন করি না, আমি ওর সাথে রিলেশন করি। প্রিয়া আপু হচ্ছে আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন। আমাদের মাঝে প্রতিদিনই ঝগড়া হয়। যখন বেশি ঝগড়া হয় তখন প্রিয়া আপু আমাদেরকে আবার বুঝিয়ে সুঝিয়ে এক করে দেয়। কেন আপু, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই। ও দিন দেখলাম রেস্টুরেন্টে, তাই এখন জিজ্ঞেস করলাম। আচ্ছা তোরা আড্ডা দে, তাহলে আমরা গেলাম। এই বলে মেঘলা আর মেঘ চলে আসলো পার্কের বাহিরে। মেঘলা মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মেঘলা আর মেঘ চলে গেল প্রিয়াদের বাসায়। মেঘ, আমরা তো ভুল বুঝেছি প্রিয়াকে। চল আমরা প্রিয়ার বাসায় যাই, তার কাছে মাপ চাইতে হবে। ওই দিন আমাকে প্রিয়া সব বলেছে, তবেও আমি বিশ্বাস করি নাই। এখন তো বিশ্বাস করতে হবে। কিন্তু আপু, প্রিয়াকে কিভাবে বোঝাবো? এখন সে তো রাগ করে আছে হয়তো অনেক। চল ওর বাসায় যাই, যে করেই হোক তার কাছে মাপ চাইতে হবে। আমাদের মাফ না চাইলে চলবে না। মেঘলা আর মেঘ চলে গেল প্রিয়াদের বাসায়। কলিং বেল দিতে প্রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। মেঘলাকে দেখে বলতে লাগলো, আরে মেঘলা, তুমি এতদিন পর আসলে যে, ভিতরে আসো।
আন্টি, এতদিন পর এসেছি একটা কারণে। তার আগে বলেন প্রিয়া কোথায়? তার সাথে জরুরি কথা আছে আমার। সে তো তার রুমেই আছে। মেয়েটার যে কি হয়েছে আল্লাহ ভালো জানে। 2 মাস ধরে ঠিকমতো খাবার খায় না, সারা রাত সারাদিন কান্না করে। কিছু জিজ্ঞেস করলে কিছুই বলে না। তুমি তো ওর বান্ধবী, সব বিষয় জানো। কি হয়েছে আমাকে বলতে পারবে? একটু পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনার মেয়ে আবার আগের মতো খাওয়া দাওয়া করবে, সব করবে। মেঘ, আমার সাথে আয়। মেঘলা মেঘকে নিয়ে চলে গেল পিয়ার রুমের সামনে। দরজাটা খুলতেই দেখতে পেল পুরো ঘর অন্ধকার। লাইটটা জ্বালাতেই পিয়া বলে উঠল, আম্মু, তোমাকে না বলেছি আমাকে খাবারের জন্য ডাকবে না? লাইটটা বন্ধ করো তো, আমার চোখে লাগতেছে লাইটের আলো। কি রে, আর কত নিজেকে কষ্ট দিবি? এখন ওঠ, কথা আছে তোর সাথে। মেঘলার গলার স্বর শুনে পিয়ার বিছানা থেকে উঠে বসলো। মেঘকে সাথে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোরা এই সময় এখানে কি করিস? কোনো দরকার আছে নাকি? দরকার আছে। মেঘ, দরজাটা লাগিয়ে আয় তো। মেঘ দরজাটা লাগাতেই মেঘলা পিয়ার পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ বান্ধবী, আমাকে আর মেঘকে ক্ষমা করে দে। আমরা যে তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, সব না জেনে না বুঝে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ আমাদের মাফ করে দে। আরে মাফ চাইতে হবে না, তোরা এই বাসায় এসেছিস, ভালো করেছিস। নিচে যা, গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে যা। কালকে কলেজে কথা বলবো না। কালকে কলেজে কথা বলতে হবে না, এখন আমাকে মাফ করেছিস নাকি সেটা বল। যা, মাফ করে দিলাম, এখন তোরা বাসায় চলে যা। আপু, তুমি নিচ থেকে খাবার নিয়ে আসো। আমি একটু সিনিয়র আপুর সাথে কথা বলতেছি। যাওয়ার সময় বাহির দিয়ে দরজাটা লাগিয়ে যাবে। ঠিক আছে, যাইতেছি। মেঘলা দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল নিচে। এদিকে পিয়া আবারও একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। এদিকে মেঘ আস্তে আস্তে পিয়ার মাথার কাছে এসে কাঁথাটা ধরে টান মেনে নিচে ফেলে দিল আর বলতে লাগলো, এই যে সিনিয়র আপু, কি হয়েছে আপনার? বাসায় জামাই এসেছে, কই আদর যত্ন করবেন তা না করে আপনি এমন করতেছেন কেন? তুই আমার কেউ না, চলে যাই বাড়ি থেকে। আবার বলেন তো, কি বলেছেন এখন? তুই আমার কেউ। মেঘার বলতে দিল না, সোজা পিয়ার ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিয়ে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। এদিকে পিয়াও মেঘকে জড়িয়ে ধরে কিস করতেছে আর কান্না করতেছে। আমার কাছে একবার জিজ্ঞেস তো করতে পারতা ওই ছেলেটাকে, তাহলে কি আমি বলতাম না? এভাবে আমাকে দূরে ঠেলে দিয়ে কষ্ট দিলে। সরি, আমি বুঝতে পারি নাই। ওই দিন তুমি তার হাত এমনভাবে ধরে কথা বলছিলে, এরপর আমি আর থাকতে না পেরে চলে যাই নানু বাসায়। আজকে এসেছি এইখানে, পরে আপুকে নিয়ে পার্কে গিয়েছিলাম। ওইখানে ছেলেটার সাথে কথা হয়, পরে সব জানতে পেরেই তো তোমার কাছে দৌড়ে চলে আসি। মুখের এই অবস্থা করেছো কেন? চুলগুলো তো ঠিক মতো বাঁধো নাই। যাও, ফ্রেশ হয়ে আসো আগে, এরপর খাবে। পিয়া চলে গেল ওয়াশরুমে। এদিকে মেঘ বসে বসে পিয়ার ফোনটা দেখতেছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা আসলো খাবার নিয়ে। পিয়া, এই নে খাবারগুলো খেয়ে আমার সাথে আমাদের বাসায় চল, কয়েকদিন আমাদের বাসায় থাকবি। ঠিক আছে, চলো। পিয়া খাওয়া দাওয়া করে একটা লাগেজে তার কাপড় চোপড় নিয়ে চলে গেল নিচে। পিয়ার হাতে লাগেজ দেখে তার মুখ বলতে লাগলো, কি রে প্রিয়া, কোথায় যাইতেছিস? আম্মু, তোমার মেয়ের জামাই বাড়িতে যাইতেছি। মেঘ চলো, আম্মুকে সালাম করে এরপর বের হই। চলো। দুইজন সালাম করে বেরিয়ে পড়লো। এইদিকে মেঘ পিয়ার হাত ধরে আছে। বেশ কিছুক্ষণের মধ্যেই তিনজন চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মেঘলার আম্মু এসে দরজা খুলে দিল। তিনজনকে দেখে বলতে লাগলো, বাহ, আজকে তো দেখি আমার ছেলের বউ চলে এসেছে। ভিতরে আসো, ভিতরে আসো। সবাই বাড়ির ভিতরে চলে গেল। পিয়ার বোরকাটা খুলে তার শাশুড়ি মাকে সালাম করে যে সামনে দাঁড়িয়েছে তার শাশুড়ি আম্মু বলতে লাগলো, তোমার চোখের নিচে কালি পড়েছে কিভাবে প্রিয়া? রাতে ঠিক মতো ঘুমাও না নাকি? এতদিন ঘুমাই নাই, এখন ঠিক মতো ঘুমাবো। আপনার ছেলে আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে এই 2 মাস, এখন আপনার ছেলেকে আমি কষ্ট দিব। আচ্ছা যাও, দিও আমার বাদর ছেলেটাকে, সাথে এই বাদর মেয়েটাকেও। মেঘলা, প্রিয়াকে নিয়ে যা তোর রুমে। প্রিয়া, আয় আমার সাথে। মেঘলার পিয়া চলে গেল রুমে। এদিকে মেঘ বসে পড়ল টিভি দেখতে। এমন সময় তার মা এসে বলতে লাগলো, কিরে, ভুল বোঝাবুঝি শেষ নাকি? আম্মু, তাই তো নিয়ে এসেছি এই বাসায়। সিনিয়র হলেও কিন্তু আমার অনেক কেয়ার করে, যত্ন নেয়। বিয়ের পর আরো যত্ন নিবে, তাই না আম্মু?
তুই একেবারে তোর বাবার মতো হয়েছিস মেঘ। তোর বাবাও আমার পিছু পিছু ঘুরতো। পরে পরিবারের অবাধ্য হয়ে আমরা বিয়ে করি। তখন তোর আব্বুর এই সকল বিজনেস কিছুই ছিল না। পরে আস্তে আস্তে দুজন চাকরি করে কিছু টাকার ব্যবস্থা করে একটা অফিস তৈরি করলাম। তখন থেকেই আমাদের জীবনের পরিবর্তন শুরু। এখন তো সবাই মেনে নিয়েছে। মানবে না কেন? অবশ্যই মানবে। আম্মু, তোমার হাতের পোলাও আর গরুর মাংস অনেক মিস করেছি। প্লিজ এখন একটু রান্না করে খাওয়াবে? বউ এসেছে বলে পাম দিয়ে রান্না করানো হচ্ছে, তাই না? আচ্ছা তুই রুমে যা, আমি রান্না বসিয়ে দিতেছি। তোর আব্বু আজকে বাসায় আসবে। মেঘ আর কিছু না বলে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতে লাগলো। এদিকে পিয়া এসে দেখে মেঘ গেম খেলতেছে। এটা দেখে পিয়া বলতে লাগলো, এই তুমি গেম খেলা বন্ধ করবে নাকি? ও আচ্ছা, আর একটু রয়েছে, বসো এখানে, গেম খেলা শেষ করে দিতেছি। পিয়া খাটে বসতেই মেঘ পিয়ার কোলে মাথা রেখে গেম খেলতে লাগলো। এদিকে পিয়া খুশি হয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে, তোমাকে এই 2 মাস অনেক মিস করেছি। তুমি তো আমাকে একটুও মিস করো নাই। বেশ আনন্দেই ছিলে, তাই না? আমি আনন্দ থাকবো কি করে? আমিও কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে বলি নাই। এখন তুমি চলে এসেছো, তাই আর আমার কষ্ট নেই। তুমি গেম খেলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতেছি। মেঘ গেম খেলতে লাগলো। এইদিকে পিয়া মেঘের চুলে হাত বুলাচ্ছে আর মাঝে মধ্যে মেঘের ঠোঁটে, কপালে, গালে সব জায়গায় কিস করতেছে। বেশ কিছুক্ষণ পর মেঘের রুমে প্রবেশ করলো মেঘলা। দুজনকে এইভাবে দেখে বলতে লাগলো, কিয়া বাত হ্যাঁ হয়ে আমি পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসলাম এই বাসায়, আর এইখানে দেখি দুইজন বেশ সুখেই আছে। এই সর এখান থেকে। আমার জামাই সরবে কে? চুপচাপ এখানে বসে থাক তুই। কিছু বলার থাকলে বল, আর না বলার থাকলে চলে যা। বাহ বাহ, এখন জামাই পাইয়া বান্ধবীকে ভুলে গেলি? এই বুঝেছিল তোর মনে? যা, তোর সাথে কথাই বলবো না, থাক তোরা, আমি গেলাম এখন। এই বলে মেঘলা চলে গেল। এদিকে মেঘ আর পিয়া গল্প করতে লাগলো। রাত প্রায় 11টা। সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় মেঘের আম্মু বলতে লাগলো, মেঘ, এখন তো অফিস দেখাশোনা করতেই পারিস। আমি চাইছিলাম কি আস্তে আস্তে তুই সকল কিছু বুঝে নিতি, তাহলে খুব ভালো হতো। আব্বু আর কিছুদিন যাক, আস্তে আস্তে আমি সকল কিছু বুঝে নিব। ঠিক আছে। আর প্রিয়ামা, তোমার কলেজ কেমন চলতেছে? এই তো শ্বশুরাব্বা, ভালোই চলতেছে। তুমি খাবার খাও তো, আমি তোমাকে পরে বলতেছি কি হয়েছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো। সবাই খাওয়া দাওয়া করে বসে রইল। এদিকে মেঘলার আম্মু বলতে লাগলো, প্রিয়াকে আমার ছেলের বউ করে আনতে চাই। প্রিয়াকে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু মেঘ তো এখনো ছোট। আইসে ছোট বলতে, আজকে বিয়ে দিয়ে দেন, কালকে দেখবেন 3 বাচ্চার বাপ হয়ে গেছে। এটা বলেই পিয়া দিল জিহ্বায় কামড়। কি থেকে কি বলে ফেলেছে। পিয়ার কথা শুনে সবাই জোরে হাসতে লাগলো। হাসাহাসি শেষ করে সবাই চলে গেল ঘুমাতে। এদিকে পিয়া মেঘলার সাথে শুয়ে আছে। এপাশ ওপাশ করতেছে দেখে মেঘলা বলতে লাগলো, এই রুমে ভালো না লাগলে মেঘের রুমে যা, তোর খাট নাড়াচড়ার কারণে আমি ঘুমাতে পারছি না। আমি তো এতক্ষণ এটাই শুনতে চাইছিলাম তোর মুখ থেকে। যাক, এখন তুই বলে দিয়েছিস, এখন গেলাম আমি। থাকলি বান্ধবী একটা, যা। পিয়া চলে গেল মেঘের রুমে। গিয়ে দেখে মেঘ এখনো গেম খেলতেছে। এটা দেখে পিয়া খপ করে মেঘের হাত থেকে ফোনটা নিয়ে বন্ধ করে দিয়ে বলতে লাগলো, আর যদি কখনোই দেখি গেম খেলতে তোমাকে, ওই দিন বুঝবে আমি প্রিয়ার কি জিনিস। এখন চুপচাপ ঘুমাও। তুমি কি আমার পাশে ঘুমাবে নাকি? তোমার পাশে ঘুমাবো, তবে একটা কথা, আমাকে টাচ করতে পারবে না। চুপচাপ ঘুমাও। ঠিক আছে, আমি ঘুমালাম। এই বলে মেঘ ঘুমিয়ে গেল। এদিকে পিয়া আস্তে আস্তে মেঘের কাছে এসে মেঘকে তার বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মেঘ ঘুম থেকে উঠে দেখে তার পরনে শুধু প্যান্ট, শার্ট নেই শরীরে। এটা দেখে মেঘ বলতে লাগলো, আমার শার্ট কোথায়? তোমার শার্ট ওই যে রাতে ঘুমানোর সময় ডিস্টার্ব করছিল, তাই খুলে ফেলেছি। লুচ্চা মেয়ে কোথাকার, এখনো বিয়ে হয় নাই, এখনই আমার সবকিছু দেখতে চাই। যাও এখান থেকে। তবে রে, রাতে যে আমার ঠোঁটে কিস করেছিলি, সেটা তো মনে আছে নাকি? আমি আবার রাতে কখন কিস করলাম? ঘুমের মধ্যে যে কিস করেছিস তোর মনে নেই? না, মনে নেই।
মেঘ আর পিয়া সংসার বলতেছে। এমন সময় তাদের রুমে প্রবেশ করলো মেঘলা। কিরে, কলেজে যাবি না তোরা দুইজন? ঠিক না, আজকে কলেজে যাব না ভাবছি। তোরও যেতে হবে না আজকে। আছে, তোরা যখন যাবি না আমিও যাব না। আজকে 3 জন মিলে আড্ডা দিব। কি বলিস তোরা দুইজন? আচ্ছা যাও। পিয়া আর মেঘলা চলে গেল নিচে খাবার টেবিলে বসে আছে। এমন সময় মেঘলার আব্বু আসলো। কি ব্যাপার, মেঘ আসে নাই? ফ্রেশ হয়ে আসতেছে, তোমরা খাবার খাওয়া শুরু করো। খা তাহলে। আর প্রিয়ামা, তোমার আব্বু আম্মুকে নিয়ে আইসো কালকে, তোমাদের বিয়েটা দিয়ে দিই। আব্বু তো লন্ডনে গেছে অফিসের কাজের জন্য, কয়েকদিন দেরি হবে আসতে। আব্বু আসলে না হয় বিয়ের কথাবার্তা বলা যাবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা যেইভাবে বলবা ওইভাবেই তোমাদের বিয়ে দিব। মেঘ চলে আসলো নিচে। সবার সাথে খাওয়া দাওয়া করে মেঘ তার আব্বুর সাথে চলে যায় অফিসে। সবাই শোনো, আজ থেকে এই অফিস দেখাশোনা করবে আমার ছেলে মেঘ। তোমরা সবাই মেঘকে সব দিক দিয়ে সাহায্য করবে। সে যেটা বলবে, সে যেটা বুঝবে না সেটা দেখিয়ে দিবে তোমরা। ঠিক আছে স্যার, তবে কাল থেকে কি আপনি অফিসে আসবেন না? আমি তো অফিসে আসবো, যতদিন মেঘ না বুঝবে সব কিছু ততদিন আমাকে অফিসে আসতে হবে। সাদ্দাম চৌধুরী সবার সাথে কথা বলে মেঘকে নিয়ে চলে গেল তার কেবিনে। এক এক করে সকল কিছু বুঝিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ সকল কিছু বুঝে গেল। আব্বু তুমি তাহলে বাসায় চলে যাও, আজকে আমি না হয় অফিসে আছি, যদি কোনো দরকার পড়ে তাহলে ফোন দিব তোমাকে। ঠিক আছে, আমি গেলাম তাহলে এখন। এ বলে সাদ্দাম চৌধুরী চলে গেল গাড়ি করে তার বাসায়। এদিকে মেঘ ঘুরে ঘুরে সবকিছু দেখতেছে। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরল মেঘ। ফ্রেশ হয়ে এসে সবার সাথে নিচে বসে গল্প করতেছে। এমন সময় পিয়া বলতে লাগলো, আম্মু আব্বু আমি কালকে আমাদের বাসায় চলে যাব। আব্বু আসলে তখন তাদের নিয়ে আসব। তাহলে আমি কি করব বাসায় একা একা? ঠিক আছে আম্মু। সবাই রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। এদিকে মেঘ আর পিয়া বসে আছে একসাথে। এমন সময় পিয়া বলে উঠল, আচ্ছা মেঘ, আমার কি জিনিস ভালো তোমার কাছে? তোমার ওই ছোট ছোট জিনিস দুইটা আমার খুব ভালো লাগে, ধরতে দিবা একটু? দিব একটা গালে এখন। কুত্তা, নিজে একটা পিচ্চি লুচ্চা হয়ে আবার আমাকে বলে আমি নাকি লুচ্চা। তুমি তো লুচ্চাই, রাতে আমাকে না বলে আমার শার্ট খুলে ফেলো, আমার ঘুমের সুযোগ নিয়ে আরো কি কি জানি করছো আল্লাহ ভালো জানে। কি তোর টুনটুনিও দেখে ফেলেছি তুই যখন ঘুমিয়েছিলি। কি হায় আল্লাহ, এখন আমার কি হবে গো? আমার সব কিছু দেখে ফেলেছে এই মেয়ে, এখন আমাকে কেউ বিয়ে করবে না গো। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও এই মেয়ের হাত থেকে। এই মেয়ে আমার সব কিছু দেখে ফেলেছে। আজকে রাতে তোর সব কিছু কেটে ফেলবো, দেখি তুই আব্বু ডাক কিভাবে শুনিস। এই বলে পিয়া মেঘকে ভয় দেখাতে লাগলো। এদিকে মেঘ তো ভয়ে কাচুমাচু হয়ে শুয়ে আছে। না তো পারতেছে ঘুমাইতে, না তো পারতেছে কিছু করতে। মেঘের এমন অবস্থা দেখে পিয়া মিটমিট করে হাসতেছে আর বলতেছে, এই পিচ্চি ছেলে, আমি তো মজা করেছি, তুমি সিরিয়াস নাও কেন? এখন ঘুমাও তো, অনেক রাত হয়েছে। সত্যি কিছু করবে না তো আমাকে? আরে বাবা, সত্যি কিছু করব না তোমার, তুমি চাইলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাইতে পারো। মেঘ পিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এদিকে পিয়া মেঘের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর মনে মনে বলতেছে, পিচ্চি ছেলে একটা, তোমাকে যে আমি কিভাবে বড় করব আল্লাহ ভালো জানে। তুমি নিজেই একটা বাচ্চা ছেলে, আমি যদি আর একটা বাচ্চা চাই তাহলে দিবে কিভাবে? এইসব ভাবতেছে পিয়া। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এদিকে পিয়া মেঘকে উঠিয়ে দুজন ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে দুজন চলে গেল অফিসে। কেবিনে বসে আছে দুজন। এমন সময় ম্যানেজার আসলো। মেঘ, স্যার এইখানে একটা সাইন লাগবে। আমি দিলে হবে নাকি আব্বুর দিতে হবে? একজন দিলেই হবে, কারণ এখন তো আপনি অফিসের বস, তাই আপনি দেন। সাইন করে দিল। বেশ কিছুক্ষণ পর মেঘের পার্সোনাল পিএ আসলো। মেঘকে সালাম দিয়ে বলতে লাগলো, স্যার আমি আপনার পার্সোনাল পিএ, সাদ্দাম স্যার আমাকে রেখেছে। আপনার স্যারের কোনো পার্সোনাল পিএর দরকার নেই, আপনি অন্য কাজ করেন গিয়ে। স্যার আমি কি করব আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আপনি ম্যানেজারকে গিয়ে বলেন আপনাকে অন্য কাজ দিতে, উনি অন্য কাজ দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে স্যার।
এটা চলে গেল। এদিকে মেঘ পিয়ার দিকে তাকিয়ে দেখে পিয়ার মুখ রাগে লাল হয়ে গেছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি হলো, এইভাবে মুখ লাল করে বসে আছো কেন? ওই তুই ওই মেয়ের সাথে কথা বলার সময় মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি কেন? এটা বল আমাকে। আমি কি ওই মেয়ের থেকে দেখতে কম সুন্দরী নাকি? আরে তুমি অযথা রাগ করতেছো। তুমি ওই মেয়ের থেকে সুন্দর। তুমি এখানে সারাদিন থাকবে নাকি? না, এখন আমি আমাদের বাসায় চলে যাব। আম্মু ফোন দিয়েছিল, বলেছে আব্বু এসেছে, তাদেরকেও তো নিয়ে আসতে হবে, তাই না? তা তো আনতেই হবে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি, এরপর আমি এসে কাজ করব। তুমি কাজ করতে থাকো, আমি একাই চলে যেতে পারবো রিক্সা নিয়ে। চলো তোমাকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসি। এই বলে মেঘ পিয়াকে নিয়ে নিচে চলে আসলো। নিচে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিয়ে আবার চলে আসলো অফিসে। কাজ করতে করতে বিকাল হয়ে গেছে। মেঘ ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? অফিসে কাজ শেষ, তাই চলে এসেছি। ও আচ্ছা, ভিতরে আয় তাহলে। মেঘ ভিতরে চলে গেল। যে সিঁড়িতে উঠতে যাবে এমন সময় তার আপু ডাক দিয়ে বলতে লাগলো, মেঘ এইদিকে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই ওনাকে। মেঘ যেতেই তার আব্বু পরিচয় করিয়ে দিতে লাগলো। পরিচয় পর্ব শেষ হতে মেঘ চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় পিয়ার মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল এমন, মেঘ, আমরা আসতেছি আব্বুকে নিয়ে। দোয়া করো যাতে আমাদের বিয়েতে আব্বু যাতে সম্মতি দেয়। ইনশাল্লাহ আমাদের দুজনের বিয়ে হবে, চিন্তা করো না। বেশ কিছুক্ষণ পর পিয়া তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো মেঘদের বাসায়। এদিকে মেঘ নিচে চলে গেল। পিয়ার আব্বু আম্মুকে সালাম করলো। মেঘ রাতে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। এমন সময় পিয়ার আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, আমার মেয়ের সাথে আপনার ছেলে তো বিয়ে দিতে পারবো, কিন্তু আপনার ছেলে তো এখনো ছোট। বিআই সাহেব, ছেলে দেখতে ছোট হলেও সে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমার সকল অফিস দেখাশোনা করে। আর প্রিয়া মাকে তো আমরা মাথায় করে রাখবো। মেঘলা যেমন আমার মেয়ে, প্রিয়াকেও আমার মেয়ের মতোই রাখবো। আপনারা যদি বলেন তাহলে একটা ভালো দিন দেখে বিয়েটা করিয়ে দিতে পারি। তাদের বিয়েটা না হয় 15 দিন পর দেই, কারণ আমার একমাত্র মেয়ে, সব কিছু তো করতে হবে, তাই না? আমি তো অবশ্যই। তাহলে এটাই ফাইনাল কথা, 15 দিন পর বিয়ে হবে তাদের। খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো। এদিকে মেঘ আর ওইখানে না থেকে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর পিয়া আসলো। পিয়াকে দেখে মনে হচ্ছে সে রাজ্য জয় করে এসেছে। কি ব্যাপার, তুমি কি রাজ্য জয় করে এসেছো নাকি? আমি তোমার রাজ্য জয় করে তোমার মনের ভেতরে ঢুকে গেছি। এখন শুধু তোমার মনটা নিতে পারলেই চলবে। তুমি আমার দেহ পাবে, কিন্তু আমার মন পাবে না কখনোই। তোমার মন নিয়ে আমার দরকার নেই, আমার তো দেহ দরকার। এই বলে পিয়া মেঘকে জড়িয়ে ধরলো। রাতে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে শুরু হলো বাড়ি সাজানো। সাদ্দাম চৌধুরী যেভাবে বলেছে সেইভাবে সাজাচ্ছে সবাই। পুরো বাড়িতে লাইটিং করা হয়েছে। রাতে লাইট জ্বালাতেই বোঝা যাচ্ছে কেমন সুন্দর বাড়িটা। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। সকাল কিছুই কেনাকাটা শেষ। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় মেঘলার আম্মু বলতে লাগলো, মেঘ, কালকে গিয়ে শাড়ি আর পাঞ্জাবি কিনে আনিস তোদের পছন্দ মতো। ঠিক আছে আম্মু। খাওয়া দাওয়া শেষ করে চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ পর পিয়া প্রবেশ করলো মেঘের রুমে। মেঘ এক নজরে তাকিয়ে আছে পিয়ার ঠোঁটের দিকে। পিয়া এই বিষয়টা বুঝতে পেরে চলে যায়। মেঘের কাছে কানে কানে বলতে লাগলো, কিস করবে নাকি? মেঘ মাথাটা নাড়িয়ে হ্যাঁ বলল। এটা দেখে পিয়া আস্তে আস্তে তার ঠোঁটজোড়া মেঘের ঠোঁটের সাথে লাগিয়ে দিল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকালে খাওয়া দাওয়া শেষ করে মেঘ আর পিয়া তাদের বিয়ের জন্য শাড়ি আর পাঞ্জাবি কিনে আনলো। দেখতে দেখতে কেটে গেল আরও 7 দিন। আজকে মেঘ আর পিয়ার বিয়ে। মেঘকে সাজিয়ে দিয়েছে তার সকল বন্ধু। মামা, অবশেষে কিনা তুই একটা গুন্ডি মেয়ে বিয়ে করতে চললি। বাসর রাতে যদি বেঁচে থাকিস তাহলে আমাকে ফোন দিস।
আর বেঁচে না থাকলে আমি না হয় কাফনের কাপড় রেডি রাখবো। এসব কোনোটার দরকার নেই। প্রিয়া আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এখন সব কিছুই বুঝে, কারোর সাথে ঝগড়া করে না। হইছে হইছে, বইয়ের প্রশংসা করতে হবে না, এখন চল, দেরি হয়ে যাইতেছে। প্রিয়াকে নিয়ে নিচে চলে আসলো বিয়ে বাড়িতে। গেটের সকল শালা শালিরা আটকে টাকা আদায় করে গেট খুলে দিল। মেঘকে নিয়ে সবাই চলে গেল স্টেজে। বেশ কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে কাজী অপেক্ষায় করতেছে সবাই। বেশ কিছুক্ষণ পর কাজী চলে আসলো। মেঘ আর পিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। এদিকে মেঘকে আর পিয়াকে পাশাপাশি বসিয়ে রেখে কি যেন করলো। এটা নাকি তাদের নিয়ম। সন্ধ্যা 7টায় মেঘ পিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলো বাসায়। সবাই তাদের বরণ করে দিয়ে চলে গেল ঘরে। এইদিকে মেঘ চলে আসলো ছাদে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 1টা বেজে গেল। এটা দেখে মেঘ বলতে লাগলো, আমি এখন যাই রে, আবার দেখা হবে কালকে যদি বেঁচে থাকি। এ বলে মেঘ চলে আসলো বাসর ঘরের সামনে। এসে দেখে মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে বলতে লাগলো, কি হয়েছে আপু, এখানে দাঁড়িয়ে আছো কেন? 1 লক্ষ টাকা দিয়ে এরপর এইখান থেকে ঘুরে ঢুকবি, তা না হলে ঘরের চাবি পাবি না। এই নাও টাকা। মেঘ টাকা দিয়ে ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকতেই পিয়া মেঘকে সালাম দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। মেঘের বুকের উপর উঠে বলতে লাগলো, এতক্ষণ লাগে ঘরে আসতে? বন্ধুরা আসতে দেয় নাই, এখন ওটা ব্যথা পাইতেছি তো। ঠিক ব্যথা তো পাবেই, আজকে সারা রাত আদর করতে হবে চান্দু। আদর না করলে তো তোমাকে ছাড়তেছি না। আছে, তাহলে এখনই আদর করা শুরু করি, কি বলো? করো, তোমাকে তো বাধা দেই নেই। সিনিয়র আপুকে বিয়ে করেছো দেখে সিনিয়র আপুকে আদর করে কতটা সুখ দিতে পারো। এ বলে পিয়া মেঘের বুকের উপর থেকে উঠে গেল। আস্তে আস্তে মেঘ পিয়ার ঠোঁটে লিপকিস করতেছে আর পিয়ার শাড়িটা খুলতেছে। লিপকিস করতে করতে শাড়িটা খুলে আস্তে আস্তে ব্লাউজের হুকগুলো খুলতে লাগলো। বাকিটা আপনার বুঝে নেন, আমি আর সামনে বাড়ালাম না। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।